আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুর্গা প্রতিমার পায়ের কাছে মোদির ছবি রাখার নির্দেশ। জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র নিষিদ্ধ করল ভারত। আস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, সরকারের পতন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে গণধোলাই। পাকিস্তানে গভীর সমুদ্রে গ্যাসের বিশাল মজুতের সন্ধান। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দুর্গাপূজায় দেবী দুর্গার পায়ে সাধারণত অসুর থাকলেও এবার সেই স্থানে অসুরের পাশাপাশি স্থান পাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নির্দেশনা এসেছে খোদ হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পক্ষ থেকেই। আসন্ন দুর্গাপূজায় দেবীর পায়ের কাছে মোদীর ছবি রাখার এই নির্দেশনা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। রাজধানীর কয়েকশো পূজা কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। দিল্লির সর্বজনীন দুর্গা পূজা কমিটিগুলোর সঙ্গে গত শনিবার সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন রেখা। জানা যায়, আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে বিষয়টি না থাকলেও মুখ্যমন্ত্রী হঠাৎই বিষয়টি উত্থাপন করেন। এ সময় যুক্তি দেয়া হয়, সামনেই প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন, তাই দেবীর আশীর্বাদ পাওয়ার উপযুক্ত স্থানে তার ছবি রাখতে হবে। তাহলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দুর্গার আশীর্বাদ পাবেন প্রধানমন্ত্রী। বৈঠকে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপের জন্য 1200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের মাশুলে ছাড় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান, পুজোর অস্থায়ী মিটারের জন্য অরবিন্দ কেজরিওয়ালের সরকার যে টাকা নিত তার মাত্র 25% নেবে তার সরকার। সূত্রের দাবি, বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার ঘোষণার পরেই উদ্যোক্তাদের উদ্দেশ্যে রেখা বলেন, আগামী 27 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আমরা চাই মা দুর্গার আশীর্বাদ তার সঙ্গে থাকুক। 27 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর গোটা দেশ সেবামূলক কাজ করবে। আমি চাই সারা দেশের সঙ্গে আপনারাও এতে সামিল হন। প্রতিটি মণ্ডপে মা দুর্গার পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য মা দুর্গার আশীর্বাদ পাইয়ে দিন। বিদ্যুতের বিল ছাড় ও অনুমোদনের পাশাপাশি এই প্রস্তাবকে কার্যত শর্ত সাপেক্ষ ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করছেন অনেকে। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও শেখ হাসিনার ভারতে পলায়নের ওপর কলকাতার প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের তৈরি 36 জুলাই স্টেটস ভার্সেস পিপলস শিরোনামে তথ্যচিত্রটি সম্প্রতি ভারতে দেখা যাচ্ছে না। এই নির্মাতা জানান, ভারত সরকার এটির উপর প্রকারান্তে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে ইউটিউবে তথ্যচিত্রটি আর দেখা যাচ্ছে না। ইউটিউবে তথ্যচিত্রের লিঙ্কে ক্লিক করার পর স্ক্রিনে ভেসে আসছে একটি ঘোষণা। সেই ঘোষণায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা বা আইন শৃঙ্খলা সম্পর্কিত সরকারের আদেশের কারণে এই ভিডিও বর্তমানে এই দেশে দেখতে পাওয়া যাবে না। সরকারের পক্ষ থেকে ভিডিওটি সরিয়ে ফেলার অনুরোধ সম্পর্কে আরও বিশদ জানার জন্য গুগল স্বচ্ছতা প্রতিবেদন দেখার অনুরোধ করা হয়েছে। সৌমিত্র দস্তিদার জানান, কী কারণে এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে এবং কোন এজেন্সির অনুরোধে এটা করা হয়েছে তা জানতে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করবেন তিনি। তার দাবি, তথ্যচিত্রটিতে এমন কোনো বক্তব্য নেই যা ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে। 44 মিনিটের এই তথ্যচিত্রতে বাংলাদেশের অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেছেন সৌমিত্র। সৌমিত্র জানিয়েছেন, এই তথ্যচিত্রের কাজ করা সহজ ছিল না, সর্বত্র যাওয়া বেশ কঠিন ছিল। তবে তিনি তথ্যচিত্রটি সকল স্তরের মানুষের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করে সামগ্রিক পরিস্থিতি ও পরিবেশকে তুলে ধরার চেষ্টা করেছেন। অনাস্থা ভোটে পরাজিত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার ফরাসি পার্লামেন্টের 364 জন এমপি বাইরুর বিরুদ্ধে ভোট দেন, আর পক্ষে যান মাত্র 194 জন। সরকারের পতনের জন্য প্রয়োজনীয় 280 ভোটের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। ফলে মাত্র 9 মাস ক্ষমতায় থাকার পরই পদত্যাগে বাধ্য হচ্ছেন বাইরু। পার্লামেন্টের 44 বিলিয়ন ইউরোর একটি সাশ্রয় পরিকল্পনা পাশ করানোর চেষ্টা করেছিলেন তিনি। বিলে সরকারি ব্যয় স্থগিত করা এবং 2টি সরকারি ছুটি বাতিলের মতো প্রস্তাব ছিল। বাইরু বলেন, ভোটের মাধ্যমে সরকারকে নামানো সম্ভব, কিন্তু বাস্তবতা মুছে ফেলা সম্ভব নয়। ঋণের বোঝা আরও বাড়বে এবং ব্যয়ও থামবে না। এমন পরিস্থিতিতে বাইরুর পতনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সামনে জটিলতা
আরও বেড়েছে। কিন্তু বিরোধীরা ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে, আরেকজন কেন্দ্রপন্থী প্রধানমন্ত্রী এলে তার বিরুদ্ধেও সঙ্গে সঙ্গে অনাস্থা ভোট আনা হবে। রাজনৈতিক এই অস্থিরতার সূত্রপাত হয় 2024 সালের মে মাসে, যখন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থী ন্যাশনাল র্যালি অভূতপূর্ব সাফল্য পায়। এর প্রতিক্রিয়ায় আকস্মিকভাবে পার্লামেন্ট ভেঙে দেন ম্যাকো। জরিপ বলছে বর্তমানে আবার নির্বাচন হলে ন্যাশনাল র্যালি এগিয়ে থাকবে, বামপন্থীরা দ্বিতীয় আর ম্যাকোর মধ্যপন্থী দল অনেক পেছনে থাকবে। দেশব্যাপী উত্তাল বিক্ষোভের মুখে এরই মধ্যে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর মধ্যেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা এবং তার স্ত্রী আরজু রানা দেওবাকে গণধোলাই দিয়েছে জনগণ। আরজু রানা দেওবা বর্তমানে নেপাল সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া 40 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় একটি ভবনে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে ওই ভবন থেকে। ভবনের প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যেই রক্তাক্ত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে দেখা গেছে। দেওবার পোশাকে রক্তের ছোপ দেখা গিয়েছে। তাদের ধরাধরি করে নিয়ে যাচ্ছেন কয়েকজন ব্যক্তি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে উত্তেজিত জনতার হাতে মার খেয়েছেন এই দম্পতি। সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সোমবার থেকেই বিদ্রোহ শুরু করে নেপালের তরুণরা। ওই বিক্ষোভে 19 জন বিক্ষুব্ধের মৃত্যু হয়। রিপিট, এতে 19 বিক্ষোভকারীর মৃত্যু হয়। শেষে ছাত্র যুবকদের আন্দোলনের মুখে সোমবার রাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপালি সরকার, কিন্তু এরপরও বিদ্রোহ থামেনি। মঙ্গলবার সকাল থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিদ্রোহ আরও জোরালো হয়। একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করতে থাকেন বিক্ষুব্ধ জনতা। এই বিদ্রোহের মাঝেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ওলি। মঙ্গলবার সকালে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অপর সাবেক প্রধানমন্ত্রী তথা সিপিএন নেতা প্রচণ্ডের বাসভবনেও আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এছাড়া সদ্য ইস্তফা দেয়া স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং টেলিযোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা সিংয়ের বাসাতেও আগুন ধরানো হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেওয়ার বাড়িতে, নেপালি কংগ্রেসের সদর দপ্তরেও। এছাড়া ইউএমএল নেতা মহেশ বাসনেত, নেপালি কংগ্রেসের নেতা গগন থাপার বাড়িতেও আগুন ধরানো হয়েছে। নেপালের পার্লামেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টেও তাণ্ডব চালানো হয়। পাকিস্তানে আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের সন্ধান মিলেছে। দেশটির নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে এই মজুদের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ। সাবেক রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ জানান, সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে আরব সাগরে আমাদের জলসীমার তলদেশে গ্যাসের বিশাল মজুদের সন্ধান পাওয়া গেছে। এই আবিষ্কার প্রমাণ করে যে আমাদের জলসীমা সামুদ্রিক সম্পদের পাশাপাশি খনিজ সম্পদেও সমৃদ্ধ। আমরা যদি এই সম্পদ বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাই তাহলে পাকিস্তানের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। সাগরের তলদেশের গভীরে আনুমানিক কি পরিমাণ গ্যাস সঞ্চিত আছে তা এখনো জানা যায়নি। টকশোতে রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন, এই জন্য আরও বিস্তৃত অনুসন্ধানের প্রয়োজন, আর সেই অনুসন্ধানের জন্য প্রয়োজন বিনিয়োগকারী। আমরা এখন বিনিয়োগকারী খুঁজছি। পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগকারী সংস্থা স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল ইতিমধ্যেই এক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলেও টকশোতে জানিয়েছেন তিনি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ৭৭ বছর অতিক্রান্ত হলেও পুরো পাকিস্তান জুড়ে খনিজ সম্পদের ব্যাপক ও বিস্তৃত অনুসন্ধান হয়নি। গত বছর বেইজিং এক্ষেত্রে পাকিস্তানকে সহায়তার প্রস্তাব দিলে তা গ্রহণ করে ইসলামাবাদ। তারপর থেকে বেইজিং ও ইসলামাবাদ যৌথভাবে পাকিস্তানের খনিজ সম্পদের অনুসন্ধান করছে। দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আবার একই চ্যানেলে আপনাদের সঙ্গে এই আয়োজনে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।